অ্যান্টিকন সিকোয়েন্সিং এবং মেটাজিনোমিক্স লেকচার সিরিজের ফোর্থ লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা অ্যানালাইসিস। বিশেষ করে আমরা যখন অ্যান্টিকন সিকোয়েন্সিং করি এবং এখান থেকে আমরা যখন এএসভি টেবল যখন পাই, ট্যাক্সোনমি টেবল, অ্যাবান্ডেন্স টেবল যখন পাই, এখান থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি। তো সেই বেসিক যে বা প্রাথমিক যে সব স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো নিয়ে আজকে আমাদের লেকচার। আমরা জাস্ট জানবো যে আসলে কি কি ধরনের অ্যানালিসিস আমরা কেন করি। আমাদের আজকের টপিকের বিষয় হচ্ছে ডাইভার্সিটি অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, বিশেষ করে এমপ্লিকন সিকোয়েন্সিং অ্যানালাইসিসের পরে। গত গত টপিকটা ছিল আমাদের এমপ্লিকন সিকোয়েন্সিং অ্যানালাইসিস। তো সাধারণত অ্যাপ্লিকন সিকোয়েন্সিং অ্যানালাইসিসের অ্যাপ্লিকন সিকোয়েন্সিং করার পরে এবং এএসভি টেবল, কাউন্ট টেবল পাওয়ার পরে আমাদের প্রথম যেটা প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন স্যাম্পল বা বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন কন্ডিশন আমরা কম্পেয়ার করতে চাই। ফর এক্সাম্পল, লেটস সে আমাদের দুটো ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলস রয়েছে, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর ধরুন হচ্ছে কাট। তো এনভায়রনমেন্টে ডেফিনেটলি খুবই হাই ডাইভার্সিটি, এখানকার অনেক ফ্রি লিভিং ব্যাকটেরিয়া থাকবে এবং হচ্ছে এনভায়রনমেন্টও খুবই ভ্যারিয়েবল হবে। অন্যদিকে গাতে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এখানে খুবই স্পেশালাইজড এবং হোস্ট অ্যাসোসিয়েটেড, পাশাপাশি এটা যেহেতু অ্যানারোবিক একটা এনভায়রনমেন্ট, সেই জন্য এখানকার মাইক্রোবায়োম স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে। তো ঠিক কোন কোন ব্যাকটেরিয়া আসলে এই দুটো ডিফারেন্ট কন্ডিশনকে ড্রাইভ করে, এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই। সেটার জন্য আমরা কি ধরনের অ্যানালাইসিস করা দরকার? ফার্স্ট অফ অল, আমাদের তো এর আগের লেকচার টপিকে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা ডাটা টু থেকে এএসভি পাই। এএসভি হচ্ছে অ্যান্টিকন সিকোয়েন্সিং ভ্যারিয়েন্ট। এটা বেসিক্যালি রিডগুলোকে আমরা সিঙ্গেল নিউক্লিওটাইড পর্যন্ত আমরা রিজলভ করতে পারি যে কোনটা আসলে ঠিক কোন ট্যাক্সার পার্ট। এটা ছাড়াও হিস্টোরিক্যালি আমরা ওটিইউ ইউজ করতাম, অপারেশনাল ট্যাক্সোনমিক ইউনিট, যেটা আসলে ইউজ করা হয় না। আলটিমেটলি এই এএসভি টেবলটা দেখতে বা ফিচার টেবলটা দেখতে এরকম হয় যে আমরা একটা এক্সিসে থাকবে ডিফারেন্ট এএসভি, অন্যদিকে থাকবে হচ্ছে ডিফারেন্ট স্যাম্পলস, এবং আমরা হয়তো কোন স্যাম্পলে কোন এএসভির কাউন্ট কত সেটার একটা এস্টিমেট আমরা এখানে পাবো। এবং এটার পাশাপাশি আরেকটা ফাইল থাকবে যেখানে হচ্ছে এএসভি গুলোর ইন্ডিভিজুয়াল সিকোয়েন্স আমরা পাবো, বা কোন এএসভি আসলে কোন ট্যাক্সোনমিকে রিপ্রেজেন্ট করে সেটা সম্পর্কে আমাদের হয়তো আরেকটা ডিফারেন্ট টেবল থাকবে। তো এই ধরনের ডেটা আমাদের হাতে পাওয়ার পর প্রথম যে অ্যানালাইসিসটা করা লাগে সেটা হচ্ছে আসলে ডাইভার্সিটি অ্যানালাইসিস, যে আলফা ডাইভার্সিটি এবং বিটা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি বলতে বোঝায় যে উইদিন স্যাম্পল বা উইদিন কন্ডিশন, উইদিন স্যাম্পল আমরা আসলে কি কি ধরনের ডাইভার্সিটি পাচ্ছি। আর বিটা ডাইভার্সিটি বলতে বোঝাচ্ছে সাধারণত যে বিটুইন স্যাম্পল বা বিটুইন কন্ডিশন কি 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 ধরনের ডাইভার্সিটি পাচ্ছে, বা তাদের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। তো আলফা ডাইভার্সিটিটা বোঝাটা খুবই ইজি। সাধারণত আমরা অনেকভাবেই করতে পারি। ফার্স্ট অফ অল আমরা জাস্ট হচ্ছে দেখতে পাই যে আসলে এখানে কে কে আছে, অর্থাৎ রিচনেস, যেটা কি আমরা ইকোলজিতে বলি যে রিচনেস, যে ইউনিক নাম্বার অফ স্পিসিস এর কাউন্ট কত। অন্যদিকে আমরা চাইলে আসলে বেশি ব্যবহার হচ্ছে শ্যানন ইন্ডেক্স। শ্যানন ইন্ডেক্স হচ্ছে একটা মেট্রিক যেটাতে আসলে রিচনেস এবং ইভেননেস দুটাকে হচ্ছে কাউন্ট করা হয়। এখানে নট অনলি কত ধরনের ডিফারেন্ট ট্যাক্সোনমি, বাট প্রত্যেকটা ট্যাক্সোনমির অ্যাবান্ডেন্সটা কিরকম সেটাকেও আসলে এখানে অ্যাসেস করা হয়। আহ, এবং পার্টিকুলারলি কোনো একটা ট্যাক্সা যদি খুবই ডমিনেন্ট হয় তাহলে হচ্ছে দেখা যায় যে এই শ্যানন ইন্ডেক্সটা একটু লো হয়, বিকজ ওখানে হয়তো ট্যাক্সার সংখ্যা বেশি, বাট হচ্ছে পার্টিকুলার একটা ট্যাক্সা খুবই ডমিনেট করতেছে, তার মানে ওটার স্কোরটা একটু লো হবে। শ্যানন শ্যানন ইন্ডেক্স বা শ্যানন ইন্ডেক্স সাধারণত মাপা হচ্ছে শ্যানন এন্ট্রপি দিয়ে। এটার একটা পার্টিকুলার ইকুয়েশন এখানে আছে। এটা মূলত ইনফরমেশন থিওরি থেকে আসে। বেসিক্যালি ইট মিজার্স দ্য আনসার্টেনিটি অফ প্রেডিক্টিং দ্য নেক্সট শিট। তো এটার ম্যাথমেটিক্যাল ডিটেইলে আমরা যাব না, কিন্তু সোফার আমরা লেটস সে আমরা রিচনেস দিয়ে মাপতে পারি, আমরা হচ্ছে শ্যানন ইন্ডেক্স দিতে পারি। বাট দুইটারই হচ্ছে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু লেটস সে যে ডাইভার্সিটিটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের ফাইলোজেনেটিক রিপ্রেজেন্টেশন আসলে আমাদেরকে দিচ্ছে না, বা যেই
সেট অফ ট্যাক্সা তারা কতটুকু ডাইভার্স ইকোলজিক্যালি বা ইভলিউশনারি কতটুকু ডাইভার্স সেটা কিন্তু আমরা জানি না। ফর এক্সাম্পল লেটস সে লায়ন এবং টাইগার, এটার যে শ্যানন ডাইভার্সিটি এবং লায়ন অ্যান্ড জেলিফিশ দুইটার যে শ্যানন ইন্ডেক্স ইন্ডেক্স দুইটা কিন্তু সেম, দুইটাই ডিফারেন্ট, বা দুইটার কাউন্টও হয়তো সিমিলার। হাউএভার লায়ন এবং টাইগার কিন্তু খুবই কাছাকাছি আমরা জানি ইভলিউশনারি, এবং লায়ন এবং জেলিফিশ ইভলিউশনারি খুবই ডিস্ট্যান্ট। তো এই ধরনের কেসে ডাইভার্সিটি আমরা কিভাবে পাবো, এটার জন্য হচ্ছে আরেকটা পদ্ধতি আছে, এটাকে আমরা বলি ফাইলোজেনেটিক ডাইভার্সিটি, বিশেষ করে ফেথস ফাইলোজেনেটিক ডাইভার্সিটি। এখানে যেটা করা হয় যে আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি আসলে এখানে নেই। ফর এক্সাম্পল এখানে একটা সিম্পল ফাইলোজেনেটিক ট্রি দেওয়া আছে যে এ এবং বি তারা হচ্ছে ইভলিউশনের কাছাকাছি, সি এবং ডি এরা ইভলিউশনের কাছাকাছি, এ এবং বি তাদের একটা কমন অ্যানসেস্টর শেয়ার করে, এবং সি এবং ডি তাদের কমন অ্যানসেস্টর শেয়ার করে, এবং এদের সবারই একটা কমন অ্যানসেস্টর আছে। এবং এখান থেকে আমরা যে ট্রিটা পাচ্ছি, এখানে হয়তো আমরা আহ কি বলে এটাকে, আচ্ছা লেটস আমি একটু পয়েন্টারটা বের করার চেষ্টা করি। লেজার লেজার পয়েন্টার, নাইস। এখানে যে ফাইলোজেনিক ট্রিটা এখানে আছে, এ এবং বি এই দুটো হচ্ছে কাছাকাছি, সি এবং ডি কাছাকাছি, সি এবং ডি তাদের কমন অ্যানসেস্টর তারা হচ্ছে 2 ব্রাঞ্চ লেন্থ ডিফারেন্স, এবং এ এবং বি এর কমন অ্যানসেস্টর হচ্ছে 1 ব্রাঞ্চ লেন্থ ডিফারেন্স। তো এখান থেকে আমরা যে ট্রি পাচ্ছি, এখান থেকে যদি আমরা লেটস সে এ এবং বি এর ফাইলোজেনেটিক ফাইলোজেনেটিক ডিস্টেন্স বের করতে চাই, ফাইলোজেনেটিক সরি নট ডিস্টেন্স, ফাইলোজেনেটিক ডাইভার্সিটি যদি বের করতে চাই, এসেনশিয়ালি আমরা এই ব্রাঞ্চ লেন্থটা আসলে আমরা কাউন্ট করবো। ফর এক্সাম্পল এ এবং বি এর ক্ষেত্রে এদের কমন অ্যানসেস্টর থেকে এর ডিস্টেন্স 1 এবং বি থেকে কমন অ্যানসেস্টরের ডিস্টেন্স হচ্ছে 1, সো এই টোটাল জিনিসটার ফাইলোজেনিক ডাইভার্সিটি হচ্ছে 2। ওয়াইরাস সি এবং ডি, এখানে সি এবং কমন অ্যানসেস্টর হচ্ছে 2, ডি এবং কমন অ্যানসেস্টর হচ্ছে এখানে অলসো 2, সো সি এবং ডি এদের ফাইলোজেনেটিক ডাইভার্সিটি হচ্ছে 4। সো এটা বেটার কেন শ্যারন ইন্ডেক্সের চাইতে? শ্যারন কারণ হচ্ছে এখানে আমরা ইভলিউশনারি হিস্ট্রিটাকে আসলে কনসিডার করছি এই কারণে। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক্যাল বিষয়ে বলে রাখাটা জরুরি, সেটা হলো রেয়ারফিকশন কার্ভ। অনেক সময় দেখবেন যে আপনারা হয়তো কোনো পেপার সার্চ করছেন, এখানে দেখবেন যে রেয়ারফিকশন কার্ভ ব্যবহার করা হয়। এটার একটা কারণ আছে। প্রবলেমটা কি, ধরেন আমরা যখন সিকোয়েন্স করি, আমরা তো দেখা যায় যে মাল্টিপল স্যাম্পল একসাথে পুল করে তারপর সিকোয়েন্স করি। তো স্যাম্পল এ হয়তো আমরা অনেক রিড পাচ্ছি, হয়তো স্যাম্পল এর জন্য আমরা 1000K রিড পাচ্ছি, সো তার রিড ডেপথ অনেক হাই। ওয়াইরাস স্যাম্পল বি আমরা অনলি 5K রিড পাচ্ছি, সো আমাদের রিড ডেপথ অনেক লো। সো আমরা যদি দুইটাকে একইভাবে কনসিডার করি, তাহলে কিন্তু আসলে এটা ভালো রেজাল্ট দিবে না, কারণ ইকুয়াল রেজাল্ট কিন্তু দিবে না। কারণ স্যাম্পল এ তে আমার যেহেতু অনেক রিড এখানে আছে, এবং স্যাম্পল বি তে ওভারঅল যদি আমার রিড কমও হয়, তাহলে কিন্তু সিকোয়েন্স স্যাম্পল এর রিচনেস স্যাম্পল বি তে বাই চান্সই অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করা হয় যে স্যাম্পল এ এবং স্যাম্পল বি আমরা যদি র্যান্ডমলি 5K পিক করি স্যাম্পল এ থেকে, এবং র্যান্ডমলি যদি স্যাম্পল বি থেকেও 5K পিক করি, তাহলে আমরা এটাকে কাইন্ড অফ ইকুয়ালি একটা কম্পারিজন করতে পারি। এবং আমরা যখন এখান থেকে রিচনেস বা অ্যাবান্ডেন্স যখন এস্টিমেট করব ডিফারেন্ট ট্যাক্সার বা আলফা ডাইভার্সিটি যখন এখানে আমরা যখন এস্টিমেট করব, বা বিটা ডাইভার্সিটি হতে পারে, তখন কিন্তু আসলে আমরা একটা বেটার এস্টিমেট পাবো যেটা কিন্তু কম্পারেবল। তো রেয়ারফিকশন কার্ভ নিয়ে হচ্ছে আরেকটু এখানে দেখা যাক যে এখানে ফর এক্সাম্পল ডিফারেন্ট স্যাম্পল এখানে দেখানো হচ্ছে। আর এক্স অ্যাক্সিসে দেখানো হচ্ছে যে আমাদের সিকোয়েন্সিং ডেপথ, অর্থাৎ কতগুলো রিড আমরা পাচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা পাচ্ছি হচ্ছে অবজার্ভড ফিচার, অর্থাৎ নাম্বার অফ ইউনিক ট্যাক্সা। ইউজুয়ালি রেয়ারফিকশন কার্ভ আমাদেরকে যেটা দেখায় যে যত আমরা সিকোয়েন্সিং ডেপথ হাই হয়, তত কিন্তু আমাদের অবজার্ভড ফিচার অর্থাৎ নাম্বার অফ ওটিউস কিন্তু বাড়তে থাকে। কিন্তু আমাদের যেহেতু সব স্যাম্পলের যেহেতু ডেপথ সেম না, ইউজুয়ালি যেটা করা হয় যে একটা কমন কাট অফ আমরা নিতে পারি, হতে পারে সেটা 5K। তারপর আমরা প্রতিটা স্যাম্পলের জন্য আমরা র্যান্ডমলি হয়তো 5K রিডস আমরা রিস্যাম্পল করব, রিস্যাম্পল করে সেই রিস্যাম্পল রিডগুলোকে আমরা নিয়ে
ফার্দার অ্যানালিসিস করব। সো এটাকে বলা হয় রেয়ারফ্যাকশন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তবে এটা কিছু ম্যাথমেটিক্যাল কনসিকুয়েন্সও আছে, বিকজ রেয়ারফ্যাকশনের ফলে হচ্ছে দেখা যায় যে আমাদের রেয়ার ট্যাগসের ভ্যারিয়েন্স হয়তো বেড়ে যায়। আহ, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আসলে, বা কিছু কিছু ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স টেস্টিং এর ক্ষেত্রে হয়তো এটা করাটা আসলে ঠিক নাও হতে পারে। এবং বেসিক্যালি এখানে দুইটা স্কুল আছে, স্কুল অফ থট আছে। একটা স্কুল বলে যে আমাদের রেয়ারফেকশন করা উচিত, আরেকটা স্কুল অফ থট বলে রেয়ারফেকশন করা উচিত না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি পেপারে সাধারণত রেয়ারফেকশন করা হয়। ইউজুয়ালি আমরা যখন ডেটা অ্যানালিসিস করি তখন আসলে আমরা যে কোনো একটা গুড মেথোডোলজি পেপার ফলো করি, সো যেটা কিনা ওয়েল এস্টাবলিশড আমাদের ওই ফিল্ডে। সো এগেইন আমরা জেনে রাখাটা ভালো। সো আমরা রেয়ারফিকশন নিয়ে কথা বললাম, আলফা ডাইভার্সিটি নিয়ে কথা বলে বিটা ডাইভার্সিটি নিয়ে কথা কথা বলি। বিটা ডাইভার্সিটি ও আলফা ডাইভার্সিটির মতো অনেকগুলো মেট্রিক্স আছে। ফর এক্সাম্পল, আমরা জ্যাকার্ড ইন্ডেক্সেস মাপতে পারি, যেটা কিনা হচ্ছে কোয়ালিটেটিভ। এটা জাস্ট প্রেজেন্স অ্যাবসেন্স বেসড। এখানে আসলে কোন ট্যাগসের কাউন্ট কত এটাকে সে গুণে ধরে না। ওয়াইজ ব্রেকার্ডিস এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এখানে আসলে সে অ্যাবান্ডেন্সটাকেও কনসিডার করে। সো আমরা জ্যাকার ইন্ডেক্সটা বোঝাটা রিলেটিভলি ইজি। ধরা যাক আমাদের দুইটা ডিফারেন্ট স্যাম্পল আছে, স্যাম্পল এ এবং স্যাম্পল বি। এখানে যে ডিফারেন্ট শেপ আছে, শেপ দিয়ে হচ্ছে তাদের ডিফারেন্ট ইউনিক ট্যাগসা বোঝানো হচ্ছে। এখানে তাদের কাউন্ট ইম্পর্টেন্ট না, জাস্ট সেটটা আমরা দেখছি। তো জ্যাকার সিমিলারিটি মেইনলি কম্পেয়ার করে ইন্টারসেকশন ভার্সেস ইউনিয়ন। অর্থাৎ আমাদের যে দুইটা স্যাম্পল আছে তাদের মধ্যে ইন্টারসেকশন যেটা, আমাদের এই দুইটা ডিফারেন্ট শেপ, প্লাস হচ্ছে ইউনিয়ন মাইনাস যে আমাদের ইন্টারসেকশন, অর্থাৎ জাস্ট কমন জিনিস সবগুলোকে আর কি একসঙ্গে নেওয়া হচ্ছে। নিয়ে আমরা যে ইন্ডিসটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের একটা সিমিলারিটি ম্যাট্রিক্স, যে আসলে আমাদের স্যাম্পলগুলো কতটুকু সিমিলার বিটুইন বিটুইন স্যাম্পল। সো বিটা ডাইভার্সিটি হবে আসলে এটার উল্টা জিনিসটা। ওকে, অন দ্য আদার হ্যান্ড ব্রেক আর্টিস সিমিলারিটিটা বেশি ইম্পর্টেন্ট বোঝাটা, কারণ ব্রেক আর্টিস কিন্তু আমাদের সিমিলারিটি ক্যালকুলেট করার সময় সে কম্পোজিশন অর্থাৎ অ্যাবান্ডেন্সটাও আসলে কনসিডার করে। আহ, এটাতে কাউন্ট এবং অ্যাবান্ডেন্স এখানে ক্যালকুলেট করা হয়। সো এটার ইকুয়েশনটা একটু জটিল মনে হতে পারে, যে 1 - 2 C ডিভাইডেড বাই এস জে প্লাস এস কে। সো জে এবং কে হচ্ছে ডিফারেন্ট স্যাম্পলস। সো এটাকে আমরা কিভাবে আসলে গুনতে পারি? মনে করি যে আমাদের এখানে দুটা সাইট আছে, সাইট 1 এবং সাইট 2। এ বি সি ডি ই এরা হচ্ছে ডিফারেন্ট ট্যাগসা, এবং এখানে আমাদের প্রত্যেকটা সাইটে ওই ট্যাগসার বা ওই স্পিসিসের কাউন্ট এখানে দেওয়া আছে। সো এস হচ্ছে সাম, যে আমাদের পার্টিকুলার সাইটে পার্টিকুলার ট্যাগসা কতগুলো কাউন্ট, সেটা হচ্ছে সাম অফ আই, সাম অফ জে। সো আমাদের সাইট 1 এর জন্য হচ্ছে 21, সাইট 2 এর জন্য হচ্ছে 24। এখন সি, যেটা কিনা হচ্ছে আমাদের নিউমারেটর, এটা দিয়ে কিন্তু হচ্ছে এ এবং বি, সরি সাইট 1 এবং সাইট 2 এর মধ্যে প্রত্যেকটা স্পিসিস বা ট্যাগসার যেটা লোয়েস্ট ভ্যালু সেটাকে বোঝানো হয়। সো এসেনশিয়ালি দিস সি আই যে হচ্ছে সাম অফ দ্য লেজার কাউন্ট অফ লাইক ডিফারেন্ট সাইটস। সো এ এবং এর জন্য সাইট 1 এবং বি এর ক্ষেত্রে এটা হবে 3, যেহেতু 3 হচ্ছে লোয়েস্ট। বি এর জন্য 0 হচ্ছে লোয়েস্ট, তো এখানে 0। সি এর জন্য 0 হচ্ছে লোয়েস্ট, ডি এর জন্য 4 হচ্ছে লোয়েস্ট, এবং ই এর জন্য হচ্ছে এখানে 8 লোয়েস্ট। সো আমরা এখান থেকে এই কাউন্টগুলো আর কি পাচ্ছি। সো এখান থেকে কাউন্টগুলো পাওয়ার পর যখন আমরা ব্রেক আইরিস এর মধ্যে, যখন ইকুয়েশনের মধ্যে যখন আমরা এটাকে প্লাগ ইন করবো, তখন আসলে আমরা ব্রেক আইরিস সিমিলারিটি ভ্যালু আসলে এখানে আমরা পাবো। সো ব্রেক আইরিস এটা সেন্সিটিভ হচ্ছে কাউন্টের ক্ষেত্রে, এবং এটা একটা বেটার ডিস্টেন্স দেয়। কিন্তু এটার একটা সমস্যা আছে, যে এটা কিন্তু ফাইলোজেনেটিক ডিস্টেন্সকে আসলে সে গুণায় ধরে না। সো ফাইলোজেনেটিক ডিস্টেন্সকে নিয়ে যদি আমরা একটা বিটা ডাইভার্সিটি ম্যাট্রিক্স কাউন্ট করতে চাই, তখন হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে ইউনিফ্র্যাক। এবং ইউনিফ্র্যাকেও কাইন্ড অফ সেম, যদি আমরা দেখি যে আসলে স্যাম্পল এ এবং স্যাম্পল বি যদি টোটালি ডিফারেন্ট হয়, তখন কিন্তু হবে যে ব্রেকার্ডিসে যে তার আসলে টোটালি ডিফারেন্ট। কিন্তু ইউনিফ্র্যাক আবার বলবে যে এরা আসলে জেনেটিক্যালি সিমিলার।
ফাইলোজেনেটিক্যালি সিমিলার, তখন কিন্তু হচ্ছে সে বলবে যে না, এদের মধ্যে হয়তো ডিফারেন্ট স্পিসিস হলেও আহ, এদের ফাইলোজেনেটিক্যালি বা স্পেসিক্যাল ইভলিউশনারি এদের মধ্যে ডিফারেন্স আসলে খুব একটা বেশি না। সো সে এই জিনিসটাকে এখানে নিয়ে আসে। আচ্ছা, আমরা আলফা এবং বিটা ডাইভার্সিটি বিভিন্ন মেট্রিক্স দেখেছি। সো আমরা এতক্ষণে বুঝলাম যে কিছু মেট্রিক্স হচ্ছে কোয়ালিটেটিভ, কিছু হচ্ছে কোয়ান্টিটেটিভ, এবং হচ্ছে কিছু মেট্রিক্স হচ্ছে ফাইলোজেনেটিক। এখন যখন আমাদের ডিস্টেন্সটা জানা হয়ে যায়, আমরা আসলে ফার্দার নেক্সট জানতে চাই সেটা হচ্ছে যে ডিফারেন্ট স্যাম্পল এরা কতটুকু সিমিলার বা কতটুকু ডিফারেন্ট। এটার জন্য আমাদের যে অ্যানালিসিসটা করার লাগে এটাকে বলা হয় প্রিন্সিপাল কোঅর্ডিনেট অ্যানালাইসিস বা পিসিওএ। তো ইউজুয়ালি এটা একটা ডিসিমিলারিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা এটা করা শুরু করি, এবং ডিসিমিলারিটি ম্যাট্রিক্স হতে পারে এটা বেকার্টিস ডিসিমিলারিটি ম্যাট্রিক্স, সো বিটা ডাইভার্সিটি বেস করে। সো ফর এক্সাম্পল স্যাম্পল ওয়ান এবং স্যাম্পল টু এদের মধ্যে হয়তো কোনো ডিফারেন্স নাই, ব্রেকার্টিস ডিসিমিলারিটি নাই, বাট স্যাম্পল ওয়ান এবং স্যাম্পল টু এর মধ্যে ব্রেকার্টিস ডিফারেন্স হচ্ছে 0.47। সো আমরা এভাবে হচ্ছে স্যাম্পল ওয়ান এবং স্যাম্পল থ্রি, স্যাম্পল ওয়ান স্যাম্পল ফোর, স্যাম্পল টু স্যাম্পল থ্রি, স্যাম্পল টু স্যাম্পল ফোর, এভাবে হচ্ছে আমরা একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স তৈরি করি। আমরা নিজেরা করি না, এটার জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে, তারা হচ্ছে এই ইন্টারনালি এই ডিস্টেন্স ম্যাট্রিক্সটা তৈরি করে বিভিন্ন স্যাম্পলের। তারপর তারা যেটা করে যে আপনারা হয়তো অনেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের সাথে পরিচিত। এটা আসলে সিমিলার একটা আইগেন ভ্যালু ক্যালকুলেশন ম্যাট্রিক্সের সেন্টারয়েড, অর্থাৎ এই যে এখানে যে ডিস্টেন্স ম্যাট্রিক্সটা দেখছি এটা সেন্টারয়েড ক্যালকুলেট করে একটা আইগেন ভ্যালু ডিকম্পোজিশন করে তারা এখানে যেহেতু আমাদের মাল্টিপল স্যাম্পল এখানে যেহেতু রয়েছে, সো এটা আমাদের আহ, অনেকগুলো ডাইমেনশন, এই ডাইমেনশনটাকে তারা রিডিউস করে তারা হচ্ছে সে দুইটা বা সর্বোচ্চ তিনটা ডাইমেনশন এটাকে আবার পুনরায় প্রজেক্ট করে এই সবগুলো স্যাম্পলকে। এবং এই সাধারণত প্রত্যেকটা অ্যাক্সিস দিয়ে হচ্ছে বোঝায় যে আমরা কিভাবে কোন অ্যাক্সিসটা চুজ করি, লাইক প্রিন্সিপাল কোঅর্ডিনেট অ্যানালাইসিস এক্সিস ওয়ান বা এক্সিস টু। সাধারণত এক্সিস ওয়ানটা সবচাইতে বেশি ভ্যারিয়েশন তাকে এক্সপ্লেন করে, এক্সিস টু হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ভ্যারিয়েশনটাকে এক্সপ্লেন করে। এবং এইরকম একটা নতুন একটা জিওমেট্রিক স্পেসে এটাকে বেসিক্যালি আমরা প্লট করতেছি। সো একটা মাল্টি ডাইমেনশনাল ডেটা সেটকে আমরা টু ডাইমেনশনাল ডেটা সেটে আমরা আসলে এটাকে প্রজেক্ট করতেছি, রাইট? সো এখান থেকে আমাদের যেটা বুঝতে চাই যে কোন কোন স্যাম্পল আসলে কম্পোজিশনালি সিমিলার। ফর এক্সাম্পল, এখানে আমরা যেই ব্লু ডটস গুলোকে পাচ্ছি, এখানে পিসিওএ হচ্ছে 39.2%, অর্থাৎ এটা 39.2% ভ্যারিয়েশনকে এক্সপ্লেন করে, ভয়েস পিসিওএ টু দিয়ে 6.5% ভ্যারিয়েন্সকে সে এক্সপ্লেন করে। এবং আমরা এখানে দেখতেছি যে এরা এই গ্রুপটা বেশ কাছাকাছি একটা ক্লাস্টার করেছে, এবং রেড গ্রুপটা এরা একটা ক্লাস্টার করেছে। সো আইডিয়া হচ্ছে যে যে পয়েন্টগুলো কাছাকাছি তারা সিমিলার, এবং যে পয়েন্টগুলো দূরে তারা হচ্ছে ডিফারেন্ট। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এটা হচ্ছে একটা খুবই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্টি কনসিকুয়েন্সিং বা মেটাজিনোমিক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে। এবং এটা কিভাবে করে আসলে একটা ম্যাথমেটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, এটা কাইন্ড অফ সিমিলার টু প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বোঝার জন্য বেশ ভালো কিছু অনলাইন টিউটোরিয়াল আছে, আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিব এখানে কোথাও। প্রিন্সিপাল কোঅর্ডিনেট অ্যানালাইসিসও কাইন্ড অফ সিমিলার। ওকে, সো ইউজুয়ালি লেটস সে আমরা দেখছি যে এখানে দুইটা ডিফারেন্ট ক্লাস্টার এখানে হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন থাকে যে এরা কি আসলেই সিমিলার বা এরা কি আসলে ডিফারেন্ট, নাকি এই আমরা যে ক্লাস্টার দুইটা মনে করছি এরা আসলে কাইন্ড অফ সেম থিং। এটার জন্য আমাদের কিছু টেস্ট আছে, যেমন হচ্ছে পারমানোভা। পারমানোভা অনেকটা হচ্ছে অ্যানালিসিস অফ ভ্যারিয়েশনের মতোই, যেটা কিনা আমরা কোঅর্ডিনেট অ্যানালিসিসের বা এই ধরনের ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি। সো আমরা অ্যানোভার ক্ষেত্রে জানি যে সাম অফ স্কোয়ার অফ বিটুইন স্যাম্পল ডিভাইডেড বাই সাম স্কোয়ার উইদিন স্যাম্পলস, এটাকে আমরা মেজার করা হয় অনেকটা এফ স্ট্যাটিস্টিক্স। বাট পারমানোভা বলা হচ্ছে ডিফারেন্ট কেন, যে এটা আসলে অ্যানোভার
মতোই ইকুয়েশন, বাট আমরা মেজার করছি আসলে ডিস্টেন্স, অর্থাৎ ব্রেক আইরিস ডিস্টেন্স। সো দ্যাটস দ্য লিটল বিট ডিফারেন্স। এবং ইউজুয়ালি এফ স্ট্যাটিস্টিক্সটা আমরা এস্টিমেট করার পরে আমরা একটা পারমিটেশন টেস্টিং করি, যেহেতু সাধারণত অ্যানোভা আমরা দেখা যায় যে তারা একটা সিগনিফিকেন্স, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স টেস্টিং এর জন্য এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। কিন্তু আমাদের মাইক্রোবায়োম ডেটা ইউজুয়ালি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, সো আমরা স্ট্যান্ডার্ড যে এফ টেবল ডিস্ট্রিবিউশন সেটা আমরা ইউজ করতে পারবো না। এটার জন্য দেখা যায় যে র্যান্ডম র্যান্ডমলি ডিফারেন্ট গ্রুপ লেভেল শিফট করে আহ, বারবার এফ ভ্যালুগুলোকে এস্টিমেট করা হয় এবং একটা ব্যাকগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়, লেটস সে 999 টাইমস অর মোর, মেবি 100 টাইমস। এবং এটার উপর বেস করে আসলে আমরা দেখার চেষ্টা করি যে আসলে এটার পি ভ্যালুটা কত, এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের সাথে সিমিলার নাকি এটা র্যান্ডম ব্যাকগ্রাউন্ডের চাইতে ডিফারেন্ট। সো নাল হাইপোথিসিসটা এখানে এভাবে করা হয়। সো এটা সম্ভবত অ্যাডোনয়েজ টেস্ট দিয়েও বোঝানো হয়। তবে এখানে কিছু ক্যাভিয়েট আছে। ফর এক্সাম্পল, পারমানোভার একটা সমস্যা হচ্ছে সে কিন্তু স্প্রেডের প্রতি সেন্সিটিভ। যদি একটা গ্রুপ এ বা স্যাম্পল এ তার যদি হচ্ছে টাইটলি ক্লাস্টার্ড হয় এবং গ্রুপ বি যদি একটু স্ক্যাটার্ড হয়, তখন দেখা যাবে যে পারমাণুফা বলছে যে আসলে আমাদের রেজাল্টটা সিগনিফিকেন্ট বা এ ভ্যালুটা সিগনিফিকেন্ট, অর্থাৎ এদের মধ্যে আসলে ডিফারেন্স আছে। এসেনশিয়ালি তাদের ডিসপারশন ডিফারেন্ট হওয়ার কারণে আসলে এরা সেমি ছিল। সো ডিসপারশন বলতে আমরা কি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল ধরা যায় এখানে আমাদের ব্ল্যাক সার্কেল এবং হচ্ছে হোয়াইট ট্রায়াঙ্গেল, দুটো ডিফারেন্ট স্যাম্পল। এখানে এই কেসটা আমরা দেখি যে কেস সি, এখানে একটা স্যাম্পল ব্ল্যাক সার্কেলটা এটা হচ্ছে ক্লাস্টার্ড, ওয়াইজ হোয়াইট ট্রায়াঙ্গল এরা ডিসপার্সড। পারমাণবিক হয়তো বলবে যে এরা ডিফারেন্টলি, এরা এরা হচ্ছে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, কিন্তু আমরা যদি ডিসপারশন টেস্ট করি তখন দেখা যাবে যে এরা আসলে অ্যাকচুয়ালি ডিফারেন্ট না, এদের সেন্ট্রোয়েডটা সেম, কিন্তু এদের হচ্ছে ভ্যারিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। তো এই একটা এখানে ইস্যু আর কি আছে, এবং এটার জন্য একটা টেস্ট অবশ্যই করা লাগে পারমাণবিক পরে, সেটা হচ্ছে বিটা ডিসপারশন। তো বিটা ডিসপারশনের জন্য আলাদা টেস্ট আছে এবং এটা স্ট্যাটিস্টিক্যালি আমরা আর এর মধ্যে করতে পারি। এটা কিভাবে করতে হয় এটা নিয়ে বা এটার ম্যাথমেটিক্সটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো না, বাট এটা জেনে রাখা ভালো যে এটা অবশ্যই পারমাণবিক করে এই ধরনের প্রিন্সিপাল কোঅর্ডিনেট অ্যানালাইসিস করে এই ধরনের পথ জেনারেট করার পরে, পারমাণবিক অ্যানালাইসিস করার পরে অবশ্যই আমাদেরকে ডিসপারশন টেস্টটা করতে হবে। সো যদি আমাদের পি ভ্যালুটা হচ্ছে সিগনিফিকেন্ট না হয় তাহলে তখন বুঝবো যে আসলে পারমাণবিক যে রেজাল্ট দিচ্ছে এটা ট্রাস্টওয়ার্থি। আর যদি পি ভ্যালু সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে যে এখানে আসলে অনেক ডিসপারশন আছে। ওকে, সো মাইক্রোবায়োম পেপারগুলোতে সাধারণত একটা কমন ফিগার আপনারা দেখবেন, সেটাকে আমরা বলি স্ট্যাগড বার প্লট। তো স্ট্যাগড বার প্লটের আইডিয়াটা হচ্ছে যে আমরা যে অ্যাবান্ডেন্স ডেটাটাকে আছে সেটাকে আমরা রিলেটিভ অ্যাবান্ডেন্সে কম্পেয়ার করি, সো দ্যাট আমরা মাল্টিপল স্যাম্পলকে আসলে আমরা যাতে কম্পেয়ার করতে পারি। অর্থাৎ এখানে আমরা কম্পোজিশনটা দেখতেছি, কারণ হয়তো কোনো স্যাম্পলের রিড ডেপথ বেশি, কোনো স্যাম্পলের রিড ডেপথ হয়তো কম থাকে। সো আমরা ওটাকে কাইন্ড অফ অ্যাডজাস্ট করি রিলেটিভ অ্যাবান্ডেন্স দিয়ে। এবং স্ট্যাকড বার প্লটের যে ডিফারেন্ট কালার, এগুলো এক একটা কালার দিয়ে এক একটা ডিফারেন্ট ট্যাগজা বোঝানো হয়। সাধারণত টপ 10 বা টপ 15, টপ 20 ট্যাগজাকে দেখানো হয়, যেহেতু বেশিরভাগ মানে আদার যেসব ট্যাগজা আছে এরা হয়তো অতটা ড্রাইভার না বা অতটা মেইন কম্পোজিশন হয়তো ওরা ড্রাইভ করতেছে না। সো ইউজুয়ালি স্ট্যাকড বার প্লটকে আমরা ডিফারেন্ট স্যাম্পল, এবং ডিফারেন্ট স্যাম্পল হয়তো আহ, হতে পারে যে তাদের যেসব রেপ্লিকা আছে বা ডিফারেন্ট কন্ডিশনের ডিফারেন্ট রেপ্লিকা, সেটার
দিয়ে আমরা অর্গানাইজ করি এবং এটা দিয়ে আমরা ভিজুয়ালি বোঝার চেষ্টা করি যে আসলে এদের কম্পোজিশন গুলো আসলে কিভাবে ডিফারেন্ট। ফর এক্সাম্পল, এটা প্রবাবলি এটা গাট ভার্সেস সয়েল মাইক্রোবায়োম অ্যানালাইসিস। এখানে দেখা যাচ্ছে যে একটা স্যাম্পলে আমরা হচ্ছে এখানে প্রোটিওব্যাক্টার অনেক বেশি দেখতে পাচ্ছি, ফার্মিকিউট এবং ব্যাকটেরিয়াইডস এখানে বেশি দেখা যাচ্ছে। সরি, ফার্মিকিউটস এবং ব্যাকটেরিয়াইডস সম্ভবত এইটা। ওয়ারেজ আমরা হচ্ছে সয়েল স্যাম্পলে হচ্ছে এখানে আসলে প্রোটিওব্যাক্টার এবং অ্যাক্টিনোব্যাকটেরিয়া বেশি দেখতে পাচ্ছি। সো এখানে কম্পোজিশন দেখে বোঝা যাচ্ছে যে এখানে আসলে আমাদের দুইটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা দুই ধরনের ব্যাকটেরিয়াল ড্রাইভার আমরা এখানে পাচ্ছি, বা যারা হচ্ছে এই কম্পোজিশন ডিফারেন্সটাকে লিড করছে। সো এই ট্যাক্সোনমিক যে আমরা বারবার বলছি, এখান থেকে আমরা যেই আন্দাজটা পাচ্ছি, কোয়ান্টিটিভ বা কোয়ালিটেটিভ একটা ধারণা আমরা যে পাচ্ছি যে এখানে কোন কোন ট্যাক্সা একটা স্যাম্পল থেকে একটা স্যাম্পল ডিফারেন্ট, এটা আমরা কিভাবে টেস্ট করতে পারি? আহ, এটার জন্য আমরা সাধারণত যে ধরনের অ্যানালাইসিস করি এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স বোঝানো হয়। তবে ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্সের কিছু আসলে আহ, ঝামেলা আছে ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স অ্যানালাইসিসের। বাট হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স নিয়ে মানে ডিটেল বলার আগে আহ, এটা আমরা আপনি হয়তো তুলনা করতে পারেন যে আরএনএ সিক অ্যানালাইসিসের সাথে যদি আপনারা পরিচিত হন, তখন কিন্তু আমরা দেখি যে আরএনএ সিকে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন আমরা মাল্টিপল স্যাম্পলস বা মাল্টিপল কন্ডিশনে আমরা বের করতে চাই যে কন্ডিশন এ ভার্সেস কন্ডিশন বি কোন জিন ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড হচ্ছে, হয়তো আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড হচ্ছে। সেম জিনিসটা আমরা মাইক্রোবায়োম স্যাম্পলের ক্ষেত্রে বের করতে চাই যে আমাদের দুইটা ডিফারেন্ট স্যাম্পল বা দুইটা ডিফারেন্ট কন্ডিশন, এখানে ঠিক কোন ব্যাকটেরিয়ার অ্যাবান্ডেন্স ডিফারেন্স আমরা দেখতে পারতেছি, যেটা কিনা এই কন্ডিশনের কারণে হচ্ছে অথবা এই কন্ডিশনটাকে তারা ড্রাইভ করছে। কিন্তু ডিফারেন্সিয়েট আমাদের আমরা যেহেতু ইলুমিনাস সিকোয়েন্সিং করছি এবং আমাদের লাইব্রেরিতে একটা লাইব্রেরি থেকে কি পরিমাণ রিড আসতে পারে, একটা সিকোয়েন্স রান থেকে কি পরিমাণ রিড আসতে পারে, এটা হচ্ছে লিমিটেড। হয়তো 25 মিলিয়ন রিড আপনি পাচ্ছেন একটা ধরেন মাইসিক থেকে। সো আপনি কিন্তু আলটিমেটলি একটা প্রপোর্শন পাচ্ছেন, আপনি কিন্তু কোনো অ্যাবসলিউট কাউন্ট পাচ্ছেন না। সো দেখা যায় যে আমাদের একটা স্যাম্পলে যদি ব্যাকটেরিয়া এ বেড়ে যায়, ওখানে হয়তো আরেকটা ব্যাকটেরিয়া ছিল যেটা নাম হচ্ছে ব্যাকটেরিয়া বি। ব্যাকটেরিয়া বি থেকে আমার হয়তো কোনো ব্যাকটেরিয়া বির কাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি কমে নাই, কিন্তু যেহেতু আমার সিকোয়েন্সারে কতটুকু রিড আসবে কিন্তু যেহেতু লিমিটেড, দেখা যাবে যে আমার একটা ব্যাকটেরিয়ার কাউন্ট বেড়ে যাওয়ার কারণে ওটা রিড বেড়ে যাচ্ছে এবং ব্যাকটেরিয়া বি এর রিড হয়তো কমে নাই, কিন্তু অ্যানালাইসিস করার পরে মনে হবে যে ওটার কাউন্টটা কমে যাচ্ছে। সো এটা হচ্ছে কম্পোজিশনের প্রবলেম, যে আমরা কিভাবে এই ধরনের কম্পোজিশনটাকে আসলে কম্পোজিশন ডিফারেন্সকে আসলে আমরা এক্সপ্লেন করতে পারি বা কারেক্ট করতে পারি। তো এটা কিন্তু মেটাজিনোমিক্স একটু চ্যালেঞ্জিং একটা বিষয়। যেমন আমরা এখানে দুইটা স্যাম্পল দেখছি, যেখানে ইকোসিস্টেম এ এবং ইকোসিস্টেম বি, এখানে সবগুলো জিনিসের কাউন্টই কিন্তু সেম, যতগুলো ডিফারেন্ট শেপ আছে সবারই কাউন্ট সেম এক্সেপ্ট গ্রিন। সো ইকোসিস্টেম এ তে গ্রিনের সংখ্যা বেশি, ওয়ারাজ আমাদের ইকোসিস্টেম বি তে গ্রিনের সংখ্যা কম। সো অ্যাজ এক্সপেক্টেড আমাদের রিলেটিভ অ্যাবান্ডেন্স হচ্ছে এখানে গ্রিনের বেশি, সো 13% থেকে 33%। কিন্তু অন্যদিকে দেখেন যে বাকি সংখ্যাগুলো কিন্তু একটু একটু করে আর কি এখানে হয়তো কমে গেছে। ফর এক্সাম্পল আমাদের ইয়েলোর সংখ্যা হচ্ছে 22% হয়ে গেছে, এখানে 22% থেকে হচ্ছে 17% হয়ে গেছে। সো এটা দেখে মনে হবে যে আসলে আমাদের ইয়েলোটা হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি যে এখানে তাদের ইয়েলোর সংখ্যা আসলে কমে নাই। সো এটা একটা প্রবলেম। এই জিনিসটাকে হচ্ছে ফিক্স করার জন্য আসলে বেশ কয়েক ধরনের মেথড এখানে আছে, আমরা কিছু মেথড সম্পর্কে আমরা জানবো আজকে। সো একটা মেথড হচ্ছে আমরা সিএলআর ট্রান্সফর্ম করতে পারি আমাদের ডাটাটাকে। তো সিএলআর বলতে বোঝা হচ্ছে সেন্টার্ড লগ রেশিও। এটা মেইনলি আমাদের রিলেটিভ অ্যাবান্ডেন্সের যে ডেটা, এটাকে আমরা সাধারণত ইউক্লিডিয়ান স্পেসে আমরা কনভার্ট করি। সো এসেনশিয়ালি এখানে লগ করা হয় এবং এটাকে সেন্টার করা হয় স্ট্যাটিস্টিক্যালি। সো উই ডিভাইড এভরি কাউন্ট বাই জিওমেট্রিক মিন অফ দ্য স্যাম্পল অ্যান্ড দেন টেক দ্য লগ।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে লেটস সে দুইটা ডিফারেন্ট গ্রুপ। এটা এটা যদিও আসলে ডিফারেন্ট একটা এক্সাম্পল থেকে এসেছে, এটা নেটওয়ার্কিং এর এক্সাম্পল, এটা কিন্তু মেটাজিনোমিক্স এর এক্সাম্পল না, বাট আইডিয়াটা সিমিলার যে আমাদের ধরেন দুইটা ডিফারেন্ট স্যাম্পল, সেখানে কতগুলো ডেটা প্যাকেট আর কি পাঠানো হয়েছে, আহ, এবং সেটার কাউন্ট কত, ভলিউম ভার্সেস কাউন্ট। এটার ডিস্ট্রিবিউশন দেখে মনে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কাইন্ড অফ সিমিলার, কিন্তু যখন আমরা সিএলআর এ ট্রান্সফর্ম করব তখন আসলে ডিস্ট্রিবিউশনটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সিএলআর কাইন্ড অফ এই ধরনের ডিস্ট্রিবিউশনটাকে চেঞ্জ করতে হেল্প করে। সো এখন কথা হচ্ছে এটাকে আমরা টেস্ট করব কিভাবে। এটার জন্য যেটা এখন ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, একটা সময় ছিল যে আমরা ডিইসিক নামে একটা আর প্যাকেজ আছে, ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস। এটা মূলত আইএনএসিক অ্যানালাইসিসের জন্য অনেক ব্যবহার করা হয়। তো হিস্টোরিক্যালি একটা সময় আমরা ওই প্যাকেজটা ব্যবহার করতাম ডিফারেন্সিয়াল অ্যাবান্ডেন্স ক্যালকুলেট করার জন্য মাইক্রোবায়োম ডাটার ক্ষেত্রে। কিন্তু একটু আগে আমরা যেই প্রবলেমের কথা বলেছি, ডিএসসিক তো আসলে এই ধরনের ডাটার জন্য তৈরি করা হয় নাই। সো দেখা যায় যে ডিএসসিক থেকে আমরা যেই মেথডটা ইউজ করি সে আসলে এই ধরনের কারেকশন করতে পারে না। এটার জন্য আসলে এখন বেশি ব্যবহার করা হচ্ছে অ্যানকম। অ্যানকম বলতে বোঝা হচ্ছে অ্যানালাইসিস অফ কম্পোজিশন মাইক্রোবায়োমস। সো ইনস্টেড অফ, সে যেটা করে যে রিলেটিভ অ্যাবান্ডেন্স বা র প্রপোর্শন কম্পেয়ার করার বদলে তার আসলে লগ রেশিও, আমরা যে একটু সিএলআর এর কথা বলেছি, লগ রেশিওটা সে আসলে তুলনা করে। তো অ্যানকমের সাধারণত এখন অ্যানকম BC2 যেই অ্যালগোরিদমটা রয়েছে এটা বেশ পপুলার, অনেক বেশ ব্যবহার করা হচ্ছে। সো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে অ্যানকম BC2 পেয়ারওয়াইজ অ্যানালিসিস ফর দ্য ইফেক্ট অফ সার্জিক্যাল ডিসেকশন। সো আমরা এখানে ডিফারেন্ট কন্ডিশন পাচ্ছি। সো এখানে আমাদের ইলিওকোডিক, ইলিওকোলনিক, কোলেক্টমি অ্যান্ড কোলেক্টমি ইলিওকোনিক কোলনিক, তিনটা ডিফারেন্ট স্যাম্পলস। এখানে আমাদের ডিফারেন্ট ট্যাক্সা, এবং আমরা এখানে সিএলআর কাউন্ট দেখানো হচ্ছে। সো 6 হচ্ছে হাইয়েস্ট এবং -6 হচ্ছে এখানে লোয়েস্ট। সো রেড হচ্ছে হাইলি এক্সপ্রেসড বা হাইলি অ্যাবাউন্ডেন্ট, ইয়েলো, নট ইয়েলো সরি, ব্লু হচ্ছে লেস অ্যাবান্ডেন্ট। সো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে পার্টিকুলার কোন ধরনের স্যাম্পলে কোন ধরনের অর্গানিজমকে আমরা বেশি দেখতে পাচ্ছি বা কোনটা আসলে কমে যাচ্ছে। সো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানকম। অ্যানকমের পরে যেই লেটেস্ট অ্যালগোরিদম যেটা ব্যবহার করে সেটা হচ্ছে অ্যানকম BC2। অ্যানকম বিসি মূলত অ্যানকমের নিজস্ব কিছু বায়াস আছে, সেটা সে কালেক্ট করে অ্যানকম BC2। এবং অ্যানকম বিসি থেকে আলটিমেটলি আমরা আইএনএস থেকে সাধারণত যে ধরনের ভলকানো প্লট আমরা পাই সেই ধরনের ভলকানো প্লট আর কি এখানে আমরা জেনারেট করতে পারি। সো বেসিক্যালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দুটো কন্ডিশনের মধ্যে কোন ধরনের কোন কোন ব্যাকটেরিয়াগুলো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট সেটা আমরা এখানে বের করতে পারি। সো ইউজুয়ালি এক্স অ্যাক্সিস দিয়ে আমরা বোঝানো হয়েছে ইফেক্ট সাইজ। ইফেক্ট সাইজ হচ্ছে হাউ হাইলি অ্যাবাউন্ডেন্ট অর লেস অ্যাবাউন্ডেন্ট ইট ইজ। ওয়াই অ্যাক্সিসে সাধারণত কনফিডেন্স স্ট্যাটিস্টিক্সটা বোঝানো হয় যে আমাদের এটার সিগনিফিকেন্স বা রোবাস্টনেসটা আসলে কিরকম। ইউজুয়ালি আমরা যদি যেই কন্ডিশনে ইন্টারেস্টেড, হায়ার কোয়ার্টার অফ দ্য লাইক দ্য টপ পোর্শন অফ দ্য প্লট থেকে আসলে বোঝা যায় যে আসলে কোন ব্যাকটেরিয়া গুলো আসলে এই কন্ডিশন গুলোতে আসলে বায়োমার্কার হিসেবে কাজ করতেছে। সো দ্যাট ইজ এনকম ভলকানো প্লট। তো আমরা মূলত তিন ধরনের টপিক আমরা আজকে কভার করলাম এখানে। এটা হচ্ছে যে আলফা স্ট্যাটিস্টিক্স, বিটা স্ট্যাটিস্টিক্স এবং ডিফারেন্সিয়াল কম্পারিজন। আমরা পারমানোভা নিয়ে একটু কথা বলেছি। পারমানোভা
পিসিও এ প্লট এবং ডিসপারশন স্ট্যাটিস্টিক্স টেস্ট করাটা কেন ইম্পর্টেন্ট। এই তো। সো আজকের ভিডিওটা একটুকুই। আজকে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে জানাতে পারেন, এবং যদি চান যে আমি কোনো একটা এক্সাম্পলে এই অ্যানালাইসিস গুলো আপনাদেরকে করে দেখাই, আর সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আহ ধন্যবাদ সবাইকে, আর নেক্সট নেক্সট লেকচারে দেখা হবে।